রসায়ন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মতিউর রহমান। আমার ঠিক গত দিনে পরিচয় হয়েছে। আজকে তোমাদের পড়ানো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে পড়ানো হবে পরমাণুর মডেল। পরমাণু তো বস্তুর ভিতরে থাকে, সেই বস্তু নিয়ে একটু আলোচনা করে নিয়ে পরমাণু মডেলে যাব আমরা। ওয়ালাইকুম আসসালাম। তা পদার্থের গঠনে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পদার্থের গঠনের যে ইতিহাস, তাতে আমরা দেখতে পাই যে অ্যাটম শব্দটার বিজ্ঞানী ডেমোক্রিটাস প্রথম এটা প্রস্তাব করেন, যে উনি বলতে যে আমি আর ভাঙতে পারি না। আর পরে ডাল্টন এটা বৈশিষ্ট্য নির্ধারণ করে দিয়েছেন। তো তোমাদের আর এই মাইকেল ফ্যারাডে এবং আরেনিয়াস আয়ন আবিষ্কার করেছিলেন। অ্যাভোগাড্রো অণু আবিষ্কার করেছিলেন। তা আমরা জানি যে যে সকল পদার্থ অণু দ্বারা গঠিত সেটা শুধু অণু দিয়েই তৈরি হয়, আর যে সকল পদার্থ পরমাণু দিয়ে গঠিত, যেমন লোহা ইত্যাদি, এগুলি সব পরমাণু দিয়েই তৈরি। আর কিছু পদার্থ আছে মিশ্র পদার্থ। হ্যাঁ, মিশ্র পদার্থে সকল কণাই থাকতে পারে। তো এগুলি আমরা শিখেছি। তবে মৌলিক পদার্থের সংজ্ঞাও আমরা জেনেছি। মৌলিক পদার্থ কাকে বলে? যে পদার্থ ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে মৌলিক পদার্থ বলে। আমরা যৌগিক পদার্থের সংজ্ঞাও শিখেছি। এই যে তোমাদের 9-10 এর সংজ্ঞা, এগুলি মৌলিক পদার্থ কাকে বলে আর যৌগিক পদার্থ কাকে বলে। এখানে আমি মৌলিক পদার্থের তালিকা 118টা মৌলিক পদার্থ তাদের ইংরেজি নামের তালিকা করে দিয়েছি, তোমরা দেখে নিও। আর যদি দরকার হয় একটি স্ক্রিনশট নিয়ে রাখো। আহ এটা তোমাদের লাগবে, সবসময় লাগবে। এবং তাদের প্রতীকগুলো দেওয়া আছে পাশে, এই প্রতীকগুলো মুখস্থ রাখতে হবে। এবং কোন প্রতীকে পারমাণবিক সংখ্যা কত, এটাও তোমাদের মুখস্থ রাখতে হবে। 1 নম্বর মৌল হলো হাইড্রোজেন, 2 নম্বর মৌল হিলিয়াম। এগুলি আমরা এ পর্যন্ত আবিষ্কার করা হয়ে গেছে। 118 পর্যন্ত নাম দেওয়া হয়েছে, 119 নম্বর মৌল, 20 নম্বর মৌলের নাম দেওয়া হয়নি। আর এই হচ্ছে আমাদের পরমাণুর মডেল সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, প্রথমে যে মডেল কাকে বলে, তা কোনো কিছুকে অনুধাবনযোগ্য করে উপস্থাপন করাই হচ্ছে মডেল। যেমন পৃথিবী মহাশূন্যে আমরা এইভাবেই থাকে, সেটা মডেল আমরা গ্লোব আকারে হাতের মধ্যেও নিতে পারি। তা পরমাণুর অভ্যন্তরে উপাদান মূল কণিকা সমূহের অবস্থান সম্পর্কে পরিচালিত তথ্যের যুক্তি নির্ভর সমাবেশ চিত্রকে এবং এই পরমাণু এই বর্ণনাকে মডেল বলছি আমরা। এবং এ পর্যন্ত অনেক বিজ্ঞানী মডেল দিয়েছেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তার মধ্যে আমরা এই থমসন মডেল, রাদারফোর্ড মডেল, বোরের মডেল, এই 3টা মডেলের একটু আলোচনা করব। আর শ্রোডিঞ্জার মডেল নিয়ে তোমাদের আলোচনা নাই, কিন্তু ব্যবহার আছে। হ্যাঁ, এটা আমরা ব্যবহার শিখব। আর এই হলো মডেলগুলো। ডেমোক্রিটাস মডেল হলো যে পদার্থ ভাঙ্গন অযোগ্য শক্ত ক্ষুদ্র কণা দ্বারা সমাবেশ, তাহলে যাকে ভাঙ্গা যায় না সেটাই হচ্ছে পরমাণু। ডাল্টন মডেল হলো পরমাণু নিরেট গোলক, এটা একেবারে সলিড একটা জিনিস যা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। আর থমসন মডেল হলো পাম পুডিং মডেল, এটা আমরা চেহারা দেখব। তো এই মডেলগুলো আমরা নিজেরা বাড়িতে বানিয়ে বানিয়ে দেখতে পারি যে একটা মডেল কেমনে বানানো যায়। এই যে পাম পুডিং, এটা হলো পুডিং, তোমরা খাওয়া দাওয়া করো, খাও জানো। এই ভিতরে এই বাদাম থাকে। এই পরমাণু থমসন মডেলের পরমাণুটা এরকম ছিল যে পজিটিভ একটা গোলক, এই গোলকের ভিতরে ইলেকট্রন গুলো বাদামের মতো। এটা আমরা এই থমসন মডেলে কি বলছে, পজিটিভ গোলক, তার মানে বাইরের যে অংশটা সেটা পুরাটাই পজিটিভ আর ভিতরে ইলেকট্রন। তাই এই মডেলটার বিপরীতে রাদারফোর্ড মডেল দিলেন একটি গবেষণা টবেষণা করে। সেটা আমরা এখন দেখব যে কিভাবে তিনি কাজগুলো করেছেন। আমরা দেখি তা থমসন মডেলে কি করছে,
থমসন মডেলে বড় করা লাগে। থমসন মডেল বলছে যে পরমাণুটা নিজেই পুরোটা পজিটিভ, হ্যাঁ, এর কোনো আর ভিতরে ইলেকট্রন গুলো। কিন্তু রাদারফোর্ড কি করলো, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করলেন উনি। করে তিনি দেখলেন যে আলফা কণা সবগুলোই পার হয়ে চলে যাচ্ছে এই স্বর্ণপাত ভেদ করে। এখানে স্বর্ণপাত ব্যবহার করেছেন। স্বর্ণপাত ভেদ করে সবগুলোই পার হয়ে চলে যাচ্ছে বেশিরভাগ, আর দুই একটা বিচ্ছুরিত হচ্ছে। তো এই বিচ্ছুরণ থেকে তিনি পরমাণুর ব্যাসার্ধটাও বের করলেন। যে তার পর্যবেক্ষণ কি ছিল, যে কয়েকটা আলফা কণা পূর্বপথে ফেরত আসে, কিছু আলফা কণা গতিপথ বেঁকে যায়, অধিকাংশ আলফা কণাই সরল রেখা স্বর্ণপথকে অতিক্রম করে। এই তিনটা পর্যবেক্ষণ থেকে তিনি যে সিদ্ধান্তগুলো করেছিলেন, যুগান্তকারী সিদ্ধান্ত, একটা পরীক্ষা করে তার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হয়। কয়েকটা আলফা কণা পূর্বপথে ফেরত আসার থেকে তিনি সিদ্ধান্ত করেন যে পরমাণুতে পজিটিভ চার্জে পুরোটাই পরমাণু কেন্দ্রে থাকে, বাহিরে না। কিছু আলফা কণা গতিপথ বেঁকে যাওয়া থেকে তিনি এই কেন্দ্রের ব্যাসার্ধটা বের করলেন হিসাব করে, এবং ভরও তিনি নির্ধারণ করে দিলেন যে এটার ভর, এবং ঘনত্ব তিনি বের করলেন। ঘনত্ব দেখাও, ঘনত্বের পরিমাণ কত, 10⁻15 গ্রাম পার সিসি। অধিকাংশ আলফা কণা সরলরেখা স্বর্ণপথকে অতিক্রম করে। এখান থেকে তিনি সিদ্ধান্ত করেন যে পরমাণুর পুরাটাই ফাঁকা, তাহলে একটা পরমাণুর তুলনায় আরেকটা পরমাণু নিউক্লিয়াস এত দূরে যে আলফা কণাগুলো এর মধ্যে দিয়ে ফাঁকা স্থানে দৌড়াদৌড়ি করে। আমরা যদি একটা পরমাণু নিউক্লিয়াসকে যদি 1 সেন্টিমিটার, মানে আমার এই নখের সাইজে যদি চিন্তা করি, তাহলে আরেকটা পরমাণু নিউক্লিয়াস থাকবে 2 কিলোমিটার দূরে। আর যদি আলফা কণাগুলো একটা মাসির মতো চিন্তা করি, তাহলে সে ফাঁকা জায়গা দিয়ে দৌড়াবে, ধাক্কাধাক্কি খুব মানে লাগবেই না, 20,000-এ একটা দুইটা ধাক্কাধাক্কি করবে। এই এই মডেল থেকে আমরা থমসনের মডেল ছিল পজিটিভ গোলক, আর আলফা কণা পরীক্ষা দিয়ে পজিটিভটা কোথায় ঢুকলো, পজিটিভটা এসে ঢুকলো মাঝখানে। আলফা কণায় দেখা গেল যে পজিটিভটা আছে মাঝখানে। তাহলে পজিটিভ বাহিরি পৃষ্ঠ থেকে মাঝখানে যে ঢুকলো এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার ফলে। তা আমরা এই সিদ্ধান্ত এইখান থেকে তিনি আরো যে সিদ্ধান্তগুলো পেয়েছেন বা চিন্তা করেছিলেন, যে পরমাণু চার্জ নিরপেক্ষতা থেকে প্রমাণিত হয় যে পরমাণুতে নিউক্লিয়াসের চার্জের সমান পরিমাণ চার্জ ইলেকট্রন থাকে। আর ইলেকট্রন গতিশীল বিষয়টা একটু প্রথমে একটু সন্দেহজনক ছিল, যে তিনি চিন্তা করছিলেন যে ইলেকট্রনগুলো স্থির, পরবর্তীতে স্থির থাকলে পরমাণু ধ্বংস হয়ে যায়। কেন ধ্বংস হয় এটা তোমরা এখানে একটু পড়লেই বুঝতে পারবে। যে অর্ধেক, মানে পরমাণুকে ঘিরে, নিউক্লিয়াসকে ঘিরে যেহেতু অর্ধেক পরিমাণে ইলেকট্রন থাকতেছে, বাকি অর্ধেকের বিপরীত দিকে, এতে হয় কি আকর্ষণটা বেশি হয়ে যায় ইলেকট্রনের প্রতি, ইলেকট্রন বিকর্ষণের তুলনায়, যার জন্য ইলেকট্রন গুলো ওই আবর্তনশীল হিসাবে একটা গতি দিয়ে তাকে স্থির করে, মানে একই জায়গায় রাখার চেষ্টা করা হয়েছিল। এটা তার ধারণা থেকে, মানে রাদারফোর্ডের ধারণা থেকে আমরা বলছি। আর এখানে নিউক্লিয়াস বন্ধন শক্তির একটা ধারণা তিনি দিয়েছিলেন, সেটা আমাদের এই আলোচনার বাইরে, যার জন্য আমরা এটা নিয়ে আর আলোচনা করব না। তারপরে তিনি এই সকল পর্যবেক্ষণ থেকে একটা মডেল দিলেন। মডেলটা কি, যে একটা কেন্দ্র তিনি আবিষ্কার করলেন, নিউক্লিয়াস আবিষ্কার করলেন, এবং তিনি ইলেকট্রনকে গতিশীল চিন্তা করলেন, এবং ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিসরকে কেন্দ্রের আকার তিনি বের করলেন, এবং দেখালেন যে পরমাণুর তুলনায় লক্ষ ভাগের 1 ভাগ হয়, এবং পরমাণুর সম্পূর্ণ ভর নিউক্লিয়াসে থাকে। আর নিউক্লিয়াসকে ঘিরে নেগেটিভ অঞ্চলে ইলেকট্রন সমূহ অবস্থান করে বাহিরে, এবং
পজিটিভ নেগেটিভের ইলেকট্রন সময়ে মোট চার্জ পরস্পর সমান হয়। এটা অনেকে সৌরজগৎ মডেলের সাথে তিনি তুলনা করলেন। সৌরজগতে যেভাবে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো আবর্তিত হচ্ছে, ঠিক সেইভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো আবর্তিত হচ্ছে। আবর্তনশীল ইলেকট্রনের গতি ও কেন্দ্রমুখী বল পরমাণুতে ইলেকট্রন স্থির বৈদ্যুতিক বলের সমূহের সমান হিসাবে তিনি চিন্তা করলেন। এবং এইখানে সৌরজগৎ মডেল বলা হচ্ছে এটা, কারণ যে সৌরজগতের সাথে তুলনা করেছিলেন। আর এখানে পাম্প পুডিং মডেলের থেকে এটা পার্থক্য কি হলো? পাম্প পুডিং মডেলে একটু আগে বলছিলাম যে পুরাটা পজিটিভ, আর তিনি পজিটিভ ঢুকালেন মাঝখানে কেন্দ্রে, এটা হলো পজিটিভ, এটাকে বড় করে দেখানো হয়েছে। এবং এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রের দূরত্ব এত বেশি যে আলফা কণা মাঝখান দিয়ে সব চলেই যেতে পারে। এখানে তো সাফল্য কি? এই মডেলে প্রথম নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনের জন্য বিভিন্ন কক্ষপথের ধারণা দেওয়া হয়েছে, কিন্তু কক্ষপথটা কি ধরনের সেটা সম্বন্ধে কোনো ধারণা দেওয়া হয় নাই। কক্ষপথ সম্বন্ধে ধারণা দিছে যে কক্ষপথ আছে, কিন্তু তারপরে তার বৈশিষ্ট্য কি হবে এটা সম্বন্ধে কিছু বলেনি। আবর্তনশীল গতিশীলতার ধারণা দিয়েছিলেন। তারপরে তোমার বস্তুগতিক আলফা কণা বিচ্ছুরণ প্রতিফলন ব্যাখ্যা করতে পারছিলেন। রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা তোমরা 9-10 পড়ছো, 4টা সীমাবদ্ধতা তোমরা পড়ছো। আর 2টা সীমাবদ্ধতা আমি এখানে বলছি, যে যদি পরমাণুকে সৌরজগতের সাথে তুলনাই করা হয়, তাহলে পরমাণুকে যদি সূর্যকে যদি 1 ফুট করা হয়, তাহলে এর কাছাকাছি যে দূরবর্তী যে গ্রহটা সেটা থাকবে 1.6 মাইল, আর নিউক্লিয়াসকে যদি 1 ফুট করা হয়, তার যে ইলেকট্রনটা থাকবে আউটার মোস্ট ইলেকট্রন সেটা থাকবে 3.3 মাইল দূরে। তার মানে এই তুলনাটা ঠিক হয়নি। তারপরে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। সবগুলো পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা দিতে পারে নাই, মানে সবগুলো না, কোনোটাই পারেনি। এই মডেলে আবর্তনশীল ইলেকট্রনিক কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে ধারণা দেওয়া হয়নি। কক্ষপথ আছে, কিন্তু সেই কক্ষপথটা আকার কেমন হবে, আকৃতি কেমন হবে, তার বৈশিষ্ট্য কি হবে, এই সম্বন্ধে তিনি কিছুই বলেন নাই। তারপরে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কিভাবে পরিক্রমণ করবে সে সম্পর্কে কোনো দিক নির্দেশনা তার নাই। তো এইটা হলো তার সীমাবদ্ধতা। পরে বোর 1913 সালে কোয়ান্টাম তত্ত্ব দিয়ে একটা ধারণা দিলেন তিনি। আমার একটা প্রশ্ন ছিল রাদারফোর্ড পরমাণু মডেল থেকে। হ্যাঁ বলো। রাদারফোর্ড পরমাণু মডেলে যে সোনার পাত ব্যবহার করা হয়েছিল, এটার কারণটা আসলে কি ছিল? মানে সোনার পাতই বা কেন ব্যবহার করছেন? সোনার পাত, যতগুলো ধাতু আছে তার মধ্যে সোনাকে বেশি পাতলা করা যায় চাপ দিয়ে, এবং এত পাতলা করা যায় যে এর পুরুত্ব দাঁড়ায় 2,500 পরমাণু, মানে 2,500 পরমাণু পর্যন্ত পাতলা করা গেছে। এই জন্য স্বর্ণপাত ব্যবহার করা হয়েছে। অন্যান্য জিনিসকে পাতলা করতে গেলে ভেঙে যায়, কিন্তু স্বর্ণকে যত ইচ্ছা পাতলা করা যায়, এবং এই জন্য স্বর্ণের অর্নামেন্ট বানানো যায়, মানুষ বানায় পাতলা করে করে, অল্প পরিমাণ সোনা দিয়ে বড় পৃষ্ঠতল তৈরি করা যায় এই জন্য। আর কোন প্রশ্ন? হ্যালো। না স্যার। হ্যাঁ, স্বর্ণকে ঘাত সহতা বেশি, এই জন্য স্বর্ণ ব্যবহার করা হয়েছে। তারপরে আসো বোরের মডেলের তিনি কোয়ান্টাম তত্ত্বের উপর নির্ভর করে মডেলটা দিয়েছেন। প্ল্যাঙ্কের বস্তু বিকিরণ সংক্রান্ত যে তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব কি বলে? কোয়ান্টাম তত্ত্ব বলে যে আলো শক্তির কণা হিসাবে নির্গত বা শোষিত হয়, এইটা তার তত্ত্ব। এবং সেই কোয়ান্টার একটা ফ্রিকোয়েন্সি থাকে, এবং সেটা তার একটা শক্তি থাকে। তো এখানে রাদারফোর্ড মডেলের নিউক্লিয়াস সম্পর্কিত ধারণাটা তিনি নিয়েছিলেন। তারপরে তিনি বলছেন যে নিউক্লিয়াসকে ঘিরে সেই সকল কক্ষপথে ইলেকট্রন আবর্তিত হবে যেখানে তার কৌণিক ভরবেগ, এই যে নতুন একটা বিষয়, h/2 এর অখণ্ড গুণিতক। এটা কিন্তু রাদারফোর্ড বলেননি, এটা বোর বলেছেন। এখানে বোরের মডেলের সাফল্য।
এ একটা সাফল্য। আরেকটা আছে, সেটা আমরা দেখব। এবং এগুলিকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান 1, 2, 3, 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা। এবং তোমরা জানো যে একের জন্য কে, তারপরে 2 এর জন্য এল, তাহলে কে থেকে শুরু, এইভাবে আঙ্গুলে গুনবা। যদি বলা হয় যে ও শেল কোনটা, তাহলে কে এল এম এন ও 5 নম্বর, তাই এন সমান 5 হলে ও হয়। এটা একটু তোমরা ভালো করে খেয়াল রাখবে, আঙ্গুলে আঙ্গুলে গুনে গুনে কে থেকে শুরু করতে হবে। এন এর মান ইনফিনিটি হয় না, এখানে ইনফিনিটি ভুল করে আসছে। এই যে ইনফিনিটি হবে না, 1, 2, 3, 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা। আর এই কৌণিক ভরবেগ এমভিআর, এমভিআর কেন হলো এটা আমি পরে ব্যাখ্যা দিব। এখানেই ব্যাখ্যা আছে আজকে। এমভিআর এ কৌণিক ভরবেগ হয় কিনা আমরা একটু দেখব। আর শক্তি স্তর, কোনো অনুমোদিত কক্ষপথে অবস্থানকালে ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি ধারণ করে এবং কোনো প্রকার শক্তি শোষণ বা নিঃসরণ করে না। যখন সে এখানে থাকবে একটা কক্ষপথে, তখন ওই যে শক্তি ধারণ করবে, কিন্তু কোনো শক্তি শোষণ বা নিঃসরণ করে না। এটা রাদারফোর্ডের মডেলের একটা সীমাবদ্ধতা ছিল যে ইলেকট্রন একটা চার্জকে ঘিরে আরেকটা চার্জ অবস্থান করলে প্রতিনিয়ত শক্তি হারায়, কিন্তু এটা এখানে পরমাণু জগতে এটা হচ্ছে না। আমাদের কিন্তু মহাজগতে ওই ঘটনা ঘটতেছে। যেমন কয়দিন আগে আমরা যে শুনেছি যে অভিকর্ষ ত্বরণ বলে একটা বিষয়, মহাজগতে যে একটা একটা ব্ল্যাক হোলকে ঘিরে আরেকটা ব্ল্যাক হোল যখন আবর্তিত হয়, তখন কিন্তু তারা শক্তি হারিয়ে একত্রে মিশে যায়। এটা মহাজগতে প্রতিনিয়তই হচ্ছে, কিন্তু এই পরমাণুর জগতে কিন্তু এটা হচ্ছে না। পরমাণুর জগতে একটা ভরকে ঘিরে আরেকটা ভর থাকলেও যেহেতু হালকা, সেজন্য সে শক্তি হারাচ্ছে না। আমাদের পৃথিবী সূর্যের ক্ষেত্রেও একই অবস্থা। সূর্যকে ঘিরে পৃথিবী হালকা একটা জিনিস ঘুরছে, যার জন্য পৃথিবী এই শক্তি হারাচ্ছে না। শক্তি হারালে কিন্তু পৃথিবী সূর্যের মধ্যে যে পতিত হয়ে যেত। তাহলে ভারী জিনিসকে ঘিরে হালকা জিনিস যখন ঘুরতে থাকে তখন শক্তি হারায় না, কিন্তু যখন কাছাকাছি ভরের জিনিস যখন ঘুরতে থাকে তখন তারা শক্তি হারাতে পারে। যাই হোক, এই বিষয়টা তিনি প্রথম এখানে ইলেকট্রনের ক্ষেত্রে দেখিয়েছেন। আর একটা জিনিস এখানে যুগান্তকারী আবিষ্কার, সেটা হলো যে পরমাণুতে যে কোনো ইলেকট্রন একটি পূর্ণ কোয়ান্টা, একটা কোয়ান্টা, ভগ্নাংশ না, কিন্তু ভগ্নাংশ হবে না, একটা কোয়ান্টা শোষণ করে উচ্চতর স্তরে যেতে পারে, আবার একটি কোয়ান্টা ত্যাগ করে নিম্নতর স্তরে আসতে পারে। তা এই যে একটা পূর্ণ কোয়ান্টা শোষণ, কোয়ান্টার শক্তি তো আমরা জানি যে স্নিউ এর সমান, এই কোয়ান্টা শোষণ করে ইলেকট্রন স্তর থেকে স্তরে যায়। এদিক দিয়ে ইলেকট্রন খুবই বিশ্বস্ত। সে ওই কোয়ান্টার শক্তি স্তরের পরিবর্তনের জন্য যা শক্তি দরকার ওইটাই সে নেবে। এবং এই সম্পর্কটা তোমাদের মুখস্থ রাখতে হবে, দয়া করে সবাই লিখে নাও। হ্যাঁ, ডেল্টা ই মানে ওই শক্তি যেটা এইচ নিউ এর সমান, এটা এই শক্তিটা হলো বস্তুর শক্তি, এই শক্তি হলো কোয়ান্টার শক্তি, এই দুটো পরস্পর সমান বলা হচ্ছে। এইচ সি বাই ল্যামডা, এইচ সি নিউ বার, নিউ বারটা মানে কম্পাঙ্ক, প্রতি সেন্টিমিটারে কতখানি কম্পন হয়, এটা কম্পন সংখ্যা। আর নিউ হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, সি হচ্ছে আলোর বেগ, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। এগুলি সবগুলোর এই মান জানা থাকলে এই হিসাব নিকাশগুলো সহজ হয়, এবং এই হিসাব তোমাদের পরীক্ষায় অবশ্যই থাকবে, প্রতি পরীক্ষাতেই থাকে, কোনো না কোনো ভাবে থাকে। তো এই সমীকরণটা সবারই মুখস্থ রাখতে হয়। তাহলে এইখানে এই ইলেকট্রন এই আলো শোষণ করে এক স্তর থেকে আরেক স্তরে যাবে। আমরা এখানে দেখাচ্ছি যে ইলেকট্রন এখান থেকে এখানে গেছে, তাহলে কি করবে, বাইরে থেকে ভিতরে গেছে, তার মানে কি শক্তি হারালো না শক্তি নিল? হারাবে, শক্তি হারাবে, তার মানে এখান থেকে আমরা বিকিরণ করে। বিকিরণ পাবো। গুড। তাহলে বাইরে থেকে ভিতরে গেলে আমরা ইলেকট্রন পাচ্ছি, কোয়ান্টা পাচ্ছি। আর ভিতর থেকে বাইরে আসলে কোয়ান্টা দিতে হবে, দিয়ে তাকে ঠেলা মারতে হবে। হ্যাঁ, ইলেকট্রনকে ঠেলা মারতে গেলে কি লাগে, সুইয়ের মাথা লাগে না গুতা, হাত দিয়ে গুতা মারতে হয়? শক্তি লাগে। হ্যাঁ, আলো লাগে, আলো। ইলেকট্রনকে সরাইতে গেলে আলো দিতে হবে ভিতর থেকে বাইরের দিকে পাঠাতে গেলে, আর যখন সে বাইরে থেকে ভিতরে যাবে তখন সে আলো ত্যাগ করবে। এই হচ্ছে আমাদের বোরের মডেল। বোরের মডেলের যে সীমাবদ্ধতা একটু দেখে নেই, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ যে এগুলির উপরে প্রশ্ন হয়।
বোরে বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা দিতে পারে না, প্রথম সীমাবদ্ধতা। হাইড্রোজেন বর্ণালী সূক্ষ্মতর রেখার ব্যাখ্যা দিতে পারে না। একটা মানে যে আমরা যে নরমাল রেখাগুলো পাই তার ব্যাখ্যা দিতে পারে, সূক্ষ্মতর রেখার গুলো ব্যাখ্যা দিতে পারে না। ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ সঠিকভাবে নির্ণয়যোগ্য এই তত্ত্ব অনুযায়ী, কিন্তু যার এটা হাইজেনবার্গের অনিশ্চয়তার পরিপন্থী। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বলে যে এই দুইটা বিষয় আমরা একসাথে নির্ণয় করতে পারি না। যে সকল বিষয়ের গুণফলে এইচ পাওয়া যাবে আর প্ল্যাঙ্কের ধ্রুবক, ওই সকল বিষয়ের যে এই দুটাকে একসাথে সঠিকভাবে নির্ণয় করা যায় না। এটা আমাদের একটা কোয়ান্টাম মেকানিক্যাল সীমাবদ্ধতা, আমাদের মানুষের সীমাবদ্ধতা। স্যার হাইজেনবার্গের নিশ্চয়তার নীতি কি? ওই তো অবস্থান ও ভরবেগ একসাথে নির্ণয় করা যাবে না, সঠিকভাবে নির্ণয়যোগ্য না, এটাই হলো অনিশ্চয়তার নীতি। অসম্ভব, খালি সম্ভবের জায়গায় অসম্ভব লিখবা, তাইলেই হবে। অবস্থান ও ভরবেগ সঠিকভাবে নির্ণয় করা অসম্ভব। ঠিক আছে স্যার। তাহলে বোর পরমাণু মডেলে জিম্যান প্রভাবটা ব্যাখ্যা করতে পারে না। আর স্ট্যাক প্রভাব এটাও ব্যাখ্যা করতে পারে না। এতে জিম্যান প্রভাব কি? চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে বর্ণালী রেখার বিভক্তি, এটা হলো জিম্যান প্রভাব। যদি আমরা যে বর্ণালী রেখা তো তৈরি করব তখন তৈরি করার সময় যদি আমরা সেই বস্তুর চারপাশে চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করি, তাহলে বর্ণালী রেখাটা বিভক্ত হয়ে যায়। আবার চৌম্বক ক্ষেত্রের উপর বৈদ্যুতিক ক্ষেত্র যদি প্রয়োগ করি, তাও বর্ণালী রেখা বিভক্ত হয়। তো এই বিভক্তিগুলো কেন হয়, এটা বোরের মডেলে ব্যাখ্যা পাওয়া যায় না। তারপরে কি, বোরের মডেলে বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণু আয়নীকরণ শক্তির সঠিক ব্যাখ্যা দিতে পারে না। হাইড্রোজেনের আয়নীকরণ শক্তি একেবারে খুব সুন্দরভাবে নির্ণয় করছে, কিন্তু তোমার বহু পরমাণু যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, দুনিয়ার যতগুলো মৌল আছে সবারই কিন্তু আয়নীকরণ শক্তি আছে, কিন্তু সেটা সঠিকভাবে হিসাব করতে পারা যায় না এখান থেকে। এখানে উপবৃত্তাকার কক্ষপথ আমাদের সামনে পাবো আমরা, সেটার ব্যাখ্যা দিতে পারে নাই বা সেটা সম্বন্ধে কোনো ধারণা দেয়নি। ইলেকট্রনের তরঙ্গ প্রকৃতির কোনো উল্লেখ নেই। ইলেকট্রনের কক্ষপথ সমূহের স্থির ধরা হয়েছে, যা কোয়ান্টাম বল একটু আগেই বলছি, ওটা ঠিক না। আর ইলেকট্রনের শক্তি নির্দিষ্টভাবে নির্ণয়যোগ্য হিসেবে বলছেন, এটাও ঠিক না। পরমাণু মডেল রাসায়নিক বন্ধন ব্যাখ্যা দিতে পারে না। রাসায়নিক বন্ধনগুলো হয় কিভাবে, সেই ব্যাখ্যা এই পরমাণু মডেলে দেওয়া যায় না। তারপরে আসো বোর মডেলের সাফল্য। সীমাবদ্ধতা থাকলেও অনেক সাফল্য আছে। সেটা কি কি? বোর মডেলের পরমাণু মডেল প্রদানের দিক নির্দেশনা দিয়েছে, যে পরমাণু সম্বন্ধে মডেল দেওয়া যাবে। তারপরে পরমাণুতে ইলেকট্রনের শক্তি স্তর বা কক্ষপথ পরিবর্তনের দরুন ইলেকট্রনটির মোট শক্তির যে পরিবর্তন হয় তা কোয়ান্টা আকারে ঘটে। এই যে কোয়ান্টা আকারে ঘটে, এইটা তিনি প্রথম ধারণা দিয়েছেন। হ্যাঁ, তার আগে অবশ্য আইনস্টাইন দিয়েছেন, কিন্তু এটাও তিনি পরমাণুর জন্য ব্যবহার করেছিলেন প্রথম। কক্ষপথের বৈশিষ্ট্য নির্ধারণ করে দিয়েছেন। আর হাইড্রোজেন বা অনুরূপ এক ইলেকট্রন বিশিষ্ট কক্ষপথের ব্যাসার্ধ, এই যে এই সমীকরণটা তিনি দিয়েছেন, যে 53 n²/z pm। হ্যাঁ, তাহলে ব্যাসার্ধ যদি আমি জানি, তো ব্যাসার্ধ জানলে আর কি জানবো আমরা? আর জানবো হলো এই পরিধি জানবো, সূত্র দিয়ে পরিধি পাওয়া যাবে না। তারপরে তোমার ক্ষেত্রফল জানবো এই πr² দিয়ে। তারপরে আমরা আয়তন বের করতে পারবো 4/3 πr³ দিয়ে। এরকম গোলক যদি চিন্তা করি ফুটবলের মতো, তাহলে আমরা এই আয়তনটা বের করতে পারবো। তাহলে ব্যাসার্ধ জানলে আমরা অনেক কিছুই করতে পারবো। হ্যাঁ, রাখিকে মিউট করতে বলেন, ওর জন্য আমি আপনার দেখতে পাচ্ছি না আপনাকে। সবাই মিউট হয়ে থাকো। আচ্ছা, আর এই যে তোমার গোলক হিসাবে চিন্তা করলেও আমরা তার আয়তন বের করতে পারবো। আমরা এই ব্যাসার্ধ জানলে আমরা অনেক কিছুই পারি। আবার স্যার ইলেকট্রনের ব্যাসার্ধ rn = 53 n²/z pm। পিএমটা এখানে কি স্যার? পিকোমিটার, মিটারের একক।
ছোট মিটার, 10⁻⁻12 মিটার। পিকো মানে 10⁻⁻12। এগুলি তোমরা জানো না? কিলো, মেগা, গিগা, পিকো, ফেমটো। জি স্যার জানি। হ্যাঁ, সেটাই সেই পিকো। তাহলে আমরা এই এইখান থেকে ব্যাসার্ধ জানলে আমরা অনেক কিছুই বের করতে পারবো। আবার ব্যাসার্ধ জানলে যদি আমরা পরমাণুর চারপাশে একটা এই ঘনক চিন্তা করি, সেই ঘনকের আয়তনও বের করতে পারবো। আমরা যেহেতু ব্যাস 2r, তাহলে 2r এর কিউব হবে 8r কিউব। তাহলে আমরা অনেক কিছুই বের করতে পারছি যদি ব্যাসার্ধ জানি। তো এই ব্যাসার্ধটা তোমরা মুখস্থ রাখবে, 53 পিকোমিটার। হ্যাঁ, হাইড্রোজেনের জন্য এই ব্যাসার্ধটা হলো 53 পিকোমিটার, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, এবং এটাকে বলা হয় বোর ব্যাসার্ধ। হ্যাঁ, 53 পিকোমিটার বোর ব্যাসার্ধ। তাহলে বোর ব্যাসার্ধ কাকে বলে অনেক সময় প্রশ্ন আসে। তাহলে হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধকে বোর ব্যাসার্ধ বলে, এবং এটা একটা ভালো ধ্রুবক, এটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। আর কি পাওয়া যায়? পরমাণুতে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের শক্তি নির্ণয় করা যায়। এই সূত্র দিয়ে আমরা শক্তির সমীকরণ পাবো। এই সূত্রটা সবাই লিখে রাখো, -13.6 Z²/n² ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। ইলেকট্রন ভোল্টটা কি? ইলেকট্রন ভোল্ট জানো সবাই? ইলেকট্রন ভোল্ট হলো শক্তির একক। হ্যাঁ, 1 ভোল্ট বিভব পার্থক্যে একটা ইলেকট্রনের যতখানি গতিশক্তি থাকে সেটাই হলো ইলেকট্রন ভোল্ট। এবং এইটা হলো আমাদের শক্তি নির্ণয়ের সমীকরণ। এই সমীকরণটা তোমরা ভালো করে মুখস্থ রাখবে, কারণ যে আমাদের বিভিন্ন সময় সমীকরণটা কাজে লাগে। আমাদের যে এটাকে জুলে প্রকাশ করতে পারি, জুল হলে কি হবে? জুল হলে 2.18 10⁻⁻18 জুল। আর যদি কিলো জুলে যাই, কিলো জুলে গেলে আমরা 13 হ্যাঁ, এটা মনে রাখলে হবে। এখানে 13.6 ছিল, এটা 13 হয়েছে। হ্যাঁ, এটা দশমিকটা এই 3 ঘর পরে, এটা কিলো জুল পার মোল। তো তথ্য হিসাবে এই হিসাব থেকে, সমীকরণ থেকে কিন্তু এই মাইনাস চিহ্নটা আসে। যখন তোমরা এই হিসাব শিখবে, ফিজিক্সে তোমাদের এই হিসাব আছে, ওখানে অটোমেটিক্যালি মাইনাস চিহ্নটা চলে আসবে। তা মাইনাস চিহ্ন দিয়ে আমরা কি পাচ্ছি? মাইনাস চিহ্ন দিয়ে পাচ্ছি যে এই ইলেকট্রনটা মুক্ত করতে হলে এই পরিমাণ শক্তি দিতে হবে, মানে আমাদের বাইরে থেকে দিতে হবে, এটা ওকে শোষণ করবে। হ্যাঁ, অর্থাৎ এই পরিমাণ এই ধরনের আলো দিয়ে 13.6 ইলেকট্রন ভোল্টের আলো দিয়ে ধাক্কা মারলে ইলেকট্রনটা সরে আসবে হাইড্রোজেনের ক্ষেত্রে। হ্যাঁ, তাছাড়া কিন্তু ইলেকট্রন পরমাণু থেকে বেরোবে না। এই যে এখানে হাইড্রোজেন পরমাণুতে 13.6 ইলেকট্রন ভোল্ট শক্তির একটি আলোর কণা দিলে ইলেকট্রনটা মুক্ত হবে, মানে ঢিলা হবে। হ্যাঁ, কিন্তু পরমাণু থেকে চলে যাচ্ছে না, ঢিলা হচ্ছে। কিন্তু 13.7 ইলেকট্রন ভোল্ট দিলে আলোটা 13.6 ইলেকট্রন ভোল্ট দিয়ে ঢিলা হলো, মুক্ত হলো, এবং 1.1 ইলেকট্রন ভোল্ট গতিশক্তি অর্জন করে পরমাণু স্থান ত্যাগ করলো। তাহলে গতিশক্তির জন্য আবার কিছু শক্তি দিতে হবে। তাহলে পরমাণু থেকে ইলেকট্রন বের করার জন্য আমাদের তার যে আয়নীকরণ শক্তি যেটা আমরা হিসাব করে পাচ্ছি, তার চেয়ে একটু বেশি শক্তি দিতে হয়। পরমাণুতে এই শক্তি স্তরের ধারণার ভিত্তি তিনি রচনা করেছেন এই তত্ত্ব দিয়ে, এবং শিক্ষাকে এই সাবলীল করেছেন। এবং এর প্রেক্ষিতে আমরা এই শক্তি স্তরের জন্য বহু পারমাণবিক মৌলের ক্ষেত্রে এই শক্তি স্তর ধারণা প্রয়োগ করছি, অণুর ক্ষেত্রে আমাদের শক্তি স্তর ধারণা প্রয়োগ করছি, তাই সেই তত্ত্বের নাম হলো আণবিক অরবিটাল তত্ত্ব। জটিলের ক্ষেত্রেও আমরা শক্তি স্তর ধারণা প্রয়োগ করছি, সেটা হলো সিএফটি এলএফটি রূপে, তত্ত্ব রূপে। কঠিন অবস্থার ক্ষেত্রেও আমরা শক্তি স্তরের ধারণা প্রয়োগ করছি ব্যান্ড তত্ত্ব রূপে। এবং তোমাদের ফিজিক্সে ব্যান্ড তত্ত্ব আছে, ফিজিক্সে তোমরা সেমিকন্ডাক্টর পড়বে, ওখানে এগুলি এই শক্তি স্তর ধারণা থেকেই এই ব্যান্ড তত্ত্বের ধারণার উৎপত্তি হয়েছে, নাহলে কিন্তু হইতো না। তাহলে এইগুলি তিনি ধারণা দিয়েছেন। তো শক্তি স্তরকে আমরা এরকম গোল বৃত্ত হিসাবে দেখাইতে পারি, আবার এরকম আনুভূমিক রেখা হিসাবে দেখাইতে পারি। হ্যাঁ, এখানে হাইড্রোজেনের শক্তি স্তর দেখানো হয়েছে, এটা -13.6, আর পরেরটা কত হবে? 4 ভাগ হবে, কারণ যে n² দিয়ে ভাগ হয়েছে। হ্যাঁ, তাই এই 4 ভাগ আমরা করলে কত পাচ্ছি? 3.4 ইলেকট্রন ভোল্ট। তাহলে 13.6 থেকে 3.4 বাদ দিলে কত থাকে? 10.2 ইলেকট্রন ভোল্ট।
এই 10.2 ইলেকট্রন ভোল্ট। তার মানে এখান থেকে এখানে ইলেকট্রন পাঠাতে গেলে 10.2 ইলেকট্রন ভোল্ট শক্তি আলো দিতে হবে। 10.3 ইলেকট্রন ভোল্ট দিলে কি আলো এই ইলেকট্রন ট্রান্সফার হবে? 10.2 দিতে হবে। 3 দিলে 10.3 দিলে কি ইলেকট্রন ট্রান্সফার হবে? এনিওয়ান, কেউ জবাব দাও। হ্যাঁ, হওয়ার তো বুঝলাম না, একটু আস্তে বলো। হওয়ার কথা। হওয়ার কথা। 10.3 দিলে ওই 0.1 বেশি হলো, এটা কোথায় যাবে? শক্তি আকারে বের হয়ে যায় পরমাণু থেকে। না, 10.3 দিলে আলো পেলে ইলেকট্রনটি তা গ্রহণ করবে না, কারণ এর জন্য কোনো স্তর নেই। এইখানে ইলেকট্রন খুব বিশ্বস্ত, সে এই পার্থক্যের জন্য যে শক্তিটা দরকার ওই আলোটাই সে নেবে, তার চেয়ে বেশি শক্তি আলো সে নেবেই না, তার চেয়ে কম শক্তির আলো সে নেবে না। কারণ যে ওই কম শক্তির আলো নিলে সে এখান থেকে এখানে কোথায় যাবে? এখানে তো মাঝখানে কোনো ধাপ নাই। হ্যাঁ, তুমি যদি সিঁড়ি ভাঙো, জি স্যার। হ্যাঁ, সিঁড়ি ভাঙার সময় তুমি এক সিঁড়ি থেকে দ্বিতীয় সিঁড়ি বা তৃতীয় সিঁড়ি বা চতুর্থ সিঁড়ি যেতে পারো, কিন্তু কখনো তুমি হাফ সিঁড়ি, দেড় সিঁড়ি এরকম কোনো কথাই আমাদের পরমাণু জগতে চলবে না, মানুষের জগতও চলে না। হ্যাঁ, কেউ যদি বলে যে হাফ সিঁড়ি পরিমাণ ভাঙছে, তার লোকজন হাসবে, হাফ সিঁড়ি আবার কি? এই সিঁড়ি ভাঙার মতো পরমাণু জগতের ইলেকট্রন গুলো স্তর পরিবর্তন করে নির্দিষ্ট পরিমাণ শক্তি নিয়ে। এই নির্দিষ্ট পরিমাণ শক্তির কাছাকাছি শক্তি বা তার চেয়ে বেশি বা তার চেয়ে একটু কম, এটা সে নেবেই না। বোঝা গেছে? পরমাণু জগতে এইটা হলো খুবই একটা ইম্পর্টেন্ট ধারণা, শক্তি স্তরের ধারণা, যেটা এই বোর সাহেব দিয়েছেন। হ্যাঁ, তো এটা তোমরা একটু ভালো করে বুঝবে, কারণ এই জায়গাটা সবাই বুঝে না, এই জায়গাতে সবারই সমস্যা হয়। তো এখানে আমরা স্তর পরিবর্তনের জন্য যে পরিমাণ শক্তি দরকার সেই পরিমাণ আলো, সেই শক্তির আলো না পাওয়া পর্যন্ত ইলেকট্রন তার জায়গা থেকে নড়বে না। তার চেয়ে কম দাও সে কিছুই নেবে না, তার চেয়ে বেশি দাও তাও নেবে না। এইটা হলো নির্দিষ্ট পরিমাণ আলো সে নিয়ে এক স্তর থেকে আরেক স্তরে যাবে। আচ্ছা, বোর পরমাণু মডেলে হাইড্রোজেন পরমাণু আয়নীকরণ শক্তির হিসাব ঠিক মতো দিয়েছেন 13.6, এবং একটু আগে আমি এই হিসাবটা আরেকবার দেখেছিলাম উপরে, এই যে এখানে। এবং এখানে বলছিলাম যে পরমাণুর ভিতরে যখন স্থানান্তর হচ্ছে তখন কিন্তু সে বিশ্বস্ত, নির্দিষ্ট পরিমাণ শক্তি নিচ্ছে, কিন্তু পরমাণু থেকে যখন বের হওয়ার প্রশ্ন আসতেছে তখন কিন্তু সে বিশ্বস্ত না। 13.6 চাইতেও বেশি শক্তি সে নিয়ে যেতে পারে। এখানে বিভিন্ন পরমাণুর জন্য এটা হাইড্রোজেনের জন্য 13.6, অন্য পরমাণুর জন্য কিন্তু এটা আলাদা। এটা তোমাদের একটু দেখতে হবে, আমরা 3য় অধ্যায়ে এটা পড়াবো আরো বেশি করে। হ্যাঁ, তাহলে তোমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে যখন বের হয়ে যাচ্ছে তখন কিন্তু আর ওই বিশ্বস্ততার প্রশ্ন আর তখন থাকছে না, তখন সে যে কোনো পরিমাণ মানে ওই পরিমাণের চাইতে বেশি যে কোনো পরিমাণে আলো সে নিতে পারে, শক্তির আলো। কিন্তু পরমাণুর ভিতরে যখন স্থানান্তর হচ্ছে তখন কিন্তু তাকে নির্দিষ্ট আলোটাই নিতে হবে, এটা একটু ভালো করে বুঝো। তাহলে আমরা এখানে আয়নীকরণ শক্তির হিসাব পেলাম, আমরা স্থানান্তর শক্তির হিসাব পেলাম। হ্যাঁ, আর কি করে? ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করা যায়, রৈখিক কৌণিক সব ধরনের ভরবেগ, রৈখিক কৌণিক সব ধরনের শক্তি, স্থৈতিক গতি, মোট শক্তি, অন্যান্য শক্তি, সবগুলো শক্তি আমরা এই তত্ত্ব দিয়ে বের করতে পারি। আর কি করে? বিকিরণ সংশ্লিষ্ট বিষয়, বিকিরণ সংশ্লিষ্ট বিষয় কি? তরঙ্গ দৈর্ঘ্য, কম্পন, কম্পন সংখ্যা ইত্যাদি ধারণা ব্যাখ্যা দিতে পারে এই মডেল। আর বোরের মডেল আর কি পারে? ইলেকট্রনের বস্তু তরঙ্গ সংশ্লিষ্ট বিষয়াদি, মানে বস্তু তরঙ্গ একটা বিষয় আছে, সেটা তোমরা ভবিষ্যতে পাবে। ওই সম্বন্ধে পরবর্তীতে আমরা ধারণা এই তত্ত্ব দিয়ে ব্যাখ্যা দিতে পারি, কিন্তু ওনার সময় পারেন নাই, পরবর্তীতে আমরা আরো অ্যাডভান্স হয়ে পেরেছি। বোর পরমাণু মডেলে হাইড্রোজেন বর্ণালী যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারে। হাইড্রোজেনের বর্ণালী হলো যেটা, এটা হলো
শোষণ বর্ণালী উপরেরটা কালো কালো রঙের, শোষণ হলে কালো হয় আর নির্গমন হলে রঙিন হয়। এটা একটু মাথায় রাখবে, আমরা সামনে ক্লাসে আমার আসবে, আগামী ক্লাসে। তা শোষণ বর্ণালী আর নির্গমন বর্ণালী আমরা পাচ্ছি হাইড্রোজেন বর্ণালী, এবং নির্দিষ্ট রেখায় পাচ্ছি। ওই যে একটু আগে বলছিলাম যে নির্দিষ্ট শক্তির আলোটাই সে নেবে, তার বেশি সে নেবে না, ওই জন্য নির্দিষ্ট রেখা নির্দিষ্ট জায়গাতেই সে রেখা তৈরি করছে হাইড্রোজেনের। তো এই যে নির্দিষ্ট জায়গায় যে রেখা তৈরি করছে, এটা আমরা সামনের ক্লাসে দেখব। বর্ণালী ক্লাস আছে আমাদের সপ্তম শিক্ষণফল বা ষষ্ঠ শিক্ষণফল, সেখানে আমরা দেখব। তাহলে পরমাণুতে কক্ষপথ ভিত্তিক ইলেকট্রন বিন্যাসের ভিত্তি রচনা করেছে। কক্ষপথে যে ইলেকট্রন গুলো থাকে, তার যে বিন্যাস আছে, তোমরা 9-10-এ শিখছো, সেই বিন্যাসটারও ভিত্তি এই তত্ত্ব থেকে আমরা পাচ্ছি। ক্লাস থেকে 6 জন 8 জন বেড়ে গেছে, ঘটনা কি? এটা জিনিস তোমরা মুখস্থ রাখবে। 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল জানো? 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 × 10⁻⁹ জুল। তা 1 ইলেকট্রন ভোল্ট পার অ্যাটমকে যদি জুল পার মোল করি, তাহলে কি হবে? 96.5 কিলোজুল পার মোল হবে। এটা একটু এই মানগুলো সব লিখে রাখতে হবে তোমাদেরকে, কারণ যে এগুলি আমাদের বিভিন্ন সময় হিসাব নিকাশে আসবে। এই হচ্ছে আমাদের পরমাণুর মডেল। হ্যাঁ, শক্তি স্তর কাকে বলে যদি প্রশ্ন করা হয়, তাহলে যে সকল স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2 অখণ্ড গুণিতক, তাকে শক্তি স্তর বলে। শক্তি স্তরের 2 রকম, আমাদের যোজ্যতা স্তর একটা আছে, যেখানে ইলেকট্রন যুক্ত সর্ববহিষ্ঠতম স্তর। অনেকে যোজ্যতা স্তরের এই ইলেকট্রন যুক্ত শব্দটা বলে না, বলে কি মৌলের পরমাণুতে বহিষ্ঠতম স্তর, আর বহিষ্ঠতম স্তরে কোনো শেষ নাই। হ্যাঁ, তা বহিষ্ঠতম স্তর সবগুলো ইলেকট্রন যুক্ত হলেই পরেই তাকে আমরা যোজ্যতা স্তর বলবো। বহিষ্ঠতম স্তর বললে কোনো কথা নাই, পরমাণুতে এর কোনো শেষ নাই। তাহলে এটা এরা বন্ধনে অংশ নেয়। হ্যাঁ, এই আর কোর স্তর বলে একটা বিষয় আছে, ভিতরের নিউক্লিয়াসের কাছাকাছি যে স্তরগুলো, এদেরকে আমরা কোর স্তর বলবো। হ্যাঁ, এই কোর স্তরে যে ইলেকট্রন থাকে তাদেরকে কোর ইলেকট্রন বলা হয়। এই 2 ধরনের স্তর আমাদের মোটামুটি ভাগ করে নিয়ে আমরা সবকিছু বিষয় নিয়ে আলোচনা করি। আর একটু আগে বলছিলাম যে ইলেকট্রনের ওই যে এমভিআর কৌণিক ভরবেগ, যে এমভিআর, তার প্রমাণ কি? এই প্রমাণটা এখানে দেয়া আছে, তোমরা ইচ্ছা করলে দেখে নিতে পারো। যে আমরা যে 1 ইলেকট্রন বিশিষ্ট ধারার জন্য আমরা মিউ আর জড়তার ভ্রামককে এইভাবে দেখাই, তার কৌণিক বেগকে ভি ওমেগা ইকুয়াল টু v/r দেখাই। তাহলে নিউক্লিয়াসের ভর mn হলে হ্রাসকৃত ভর হলো m × mn। এটা এটা তো তোমরা জানো। তা কৌণিক ভরবেগ হলো L = I ওমেগা। I এর মান এবং ওমেগার মান বসাই দিলে, এবং এটা m এর ইলেকট্রনের ভরের সাথে নিউক্লিয়াসের ভরের তুলনা করলে আমরা পাচ্ছি হলো ইলেকট্রনের ভর এবং কৌণিক ভরবেগ সমান mvr, প্রমাণিত। তো এটা কোনো বইয়ে দেয়া নাই, অনেকেই প্রশ্ন করে স্যার mvr কি করে হয়। তো এটা আমি একটু করে দেখিয়েছি তোমাদেরকে, তোমাদের যাদের দরকার মনে করো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর মেইন যে টার্গেটটা আজকে পড়ার, সেটা রাদারফোর্ড ও বোর মডেলের তুলনা। তো বোর মডেলে তো দেখছোই যে অনেক কিছুই করা যায়, যেটা রাদারফোর্ড মডেলে নাই। রাদারফোর্ড মডেলে মাত্র 3টা জিনিস, তাও আবার 9 পারে না, আর বোর মডেল পারে। আর বাকি সবে অনেক কিছুই বিষয়ে বোর মডেল পারে। তো এই হচ্ছে তোমাদের তুলনার বিষয়টা। আর এই আজকের পড়া। এখানে থেকে তোমাদের কোনো প্রশ্ন আছে? আর 1 মিনিট আছে। কোনো প্রশ্ন? না স্যার। ক্লিয়ার? নেই স্যার। শক্তি স্তরের ধারণা পরিষ্কার হয়েছে সবার? জি স্যার। ওকে, এটা পরিষ্কার হলেই বাকি সব পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ।